আচ্ছা, দেখি স্ক্রিন দেখা যায় স্যার? স্যার শুনতে পাও স্যার? স্যার ওই যে বাংলাদেশ যে বাংলাদেশ, ইয়েস। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জি স্যার দেখা যাবে। ফাইন ফাইন। এটা বের করলাম, এটা আজকে খাতা দেখলাম অনেকেরই। অনেকে অনেকে পরীক্ষাটা কি করছে, দুই একটা অ্যান্সার লিখে সেন্ড করছে, আর বাকিটা পারি না, বুঝি না। কিন্তু এ নিয়ে 2-1 মিনিট মাথা ঘামানো কি যায় না? এটা দেখলাম আগামী দিন থেকে সিস্টেম চেঞ্জ হচ্ছে, পরিবর্তন করতেছে, অন্য একটা সিস্টেম নিয়ে আসতেছে। তো যাই হোক, বিষয় হচ্ছে আমরা একটু এর সলিউশনে আসি। প্রথম কথা হচ্ছে, প্রথমটা দেখো, বাংলাদেশ দি অ্যাপোজিটিভ বলা হয়েছে। তো সাকিব, অ্যাপোজিটিভ অর্থ আমরা কি বুঝি? একাধিক পরিচয়। মানে অতিরিক্ত তথ্য দেওয়া, রাইট? জি স্যার। একজন ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। তো বাংলাদেশ সম্বন্ধে অতিরিক্ত তথ্য বলতে কি বোঝায়? বাংলাদেশ কি, কেমন দেশ এটা? ফ্রিডম কান্ট্রি। ওকে ফাইন। আর এই ফ্রিডম কান্ট্রি দেওয়া যায়। এ পার্ট অফ সাউথ এশিয়া। পার্ট অফ সাউথ এশিয়া, ওকে। আর দুইটা রাইট। ইজ এ রিভারাইন কান্ট্রি। এ মেম্বার অফ সার্স। রাইভেন কান্ট্রি। আর আর কি দেওয়া যায়? আর কি সাকিব? এ মেম্বার অফ সার্ক। স্যার, হ্যাঁ, এটা এটা বলা যায় আর কি। এক্স্যাক্টলি অর্থ যে সবগুলোই কিন্তু কারেক্ট আর কি, অসুবিধা নাই। কিন্তু আমরা আর একটা জিনিস আমরা খেয়াল করব, যে পরবর্তীতে লাইনগুলো কিসের উপরে নির্ভর করছে, এটা থেকেও একটু আইডিয়া নিতে পারবো, যে আসলে মানে আমার অতিরিক্ত তথ্যতে কি কি জিনিস চাচ্ছে। যেমন বাংলাদেশ আমি যদি বলি, আচ্ছা, এখন আমরা জানি যে বাংলাদেশ ইজে, কিন্তু ইজটা এখানে নাই, এখন কিভাবে? ব্যাকডেটেড কান্ট্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে স্যার পুরনো ধ্যান ধারণাওয়ালা দেশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরো আমাদেরটা কান্ট্রি পুরাতন বলতে আসলে কি, অ্যাকচুয়ালি আমাদের দেশটা আমাদের দেশের চেয়ে অনেক পুরাতন দেশ। আমরা স্বাধীনতা অর্জন করছি তো 71 সালে। তার আগেও অনেক কান্ট্রি না মানে। স্যার, পুরনো দেশ বলতে স্যার আমি বলছি স্যার মানে পুরনো চিন্তা ভাবনার দেশ, ও আচ্ছা 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 আচ্ছা, মানে হ্যাঁ মডার্ন না, এটার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। যাই হোক, মোটামুটি আমরা বাংলাদেশ অনেক মডার্ন হয়ে গেছে। এটাও ঠিক, বাংলাদেশ অনেক মডার্ন হয়ে গেছে, আসলে ঠিক কথা বলেছ। বাংলাদেশে এখন সেই বাংলাদেশ আর নাই, এখানে যে সবুজ শ্যামল যে বাঙালির একটা সমারোহ, এটা নাই, এটা আধুনিক হয়ে গেছে। হ্যাঁ, এখন আর ওই যে একটা কালকে না কবে একটা জিনিস দেখলাম, যে আমাদের পরিবর্তনটা তখন আসবে যখন দেখবো মানুষ আসলে এইসব মানে অহেতুক ছুটাছুটি না করে, মানুষ যখন দেখবে যে কেউ কবিতা কবিতা আবৃত্তি শোনার জন্য মানুষ লাইন দিচ্ছে, তখন দেখবা যে দেশের পরিবর্তন আসবে তখন। কারণ কবিতা এখন যদি তোমার সামনে আবৃত্তি করা হয়, তুমি কিন্তু পিছন দিক থেকে দৌড় দিবা। কারণ কি, কবিতা শোনার মতো তোমার মন মাইন্ডও নাই। স্যার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? এবার শোনা যায়? এবার কি শোনা যায় সাকিব? জি সাকিব স্যার। শোনা যায়? এবার শোনা যায় ক্লিয়ার? জি স্যার, এখন শোনা যায়, শোনা যায়। ওকে ওকে। যেটা বলছিলাম, যে কবিতা শোনার মতন সময় কিন্তু আমাদের নাই। আমরা কখনো কবিতা শুনি? নজরুল, ওই যে আগের দিন আমরা নজরুল পড়লাম, নজরুলের কবিতা কত সুন্দর কবিতা, সেখানে কত কিছুর ব্যাখ্যা দেওয়া আছে। বাট তোমার সামনে যদি কবিতা আবৃত্তি করা হয়, তুমি পিছন দিক থেকে দৌড় দিবা।
কারণ কি ওই শোনার সময় তোমার ধৈর্যও নাই, সময়ও নাই, আর তোমার মনই বসবে না কবিতা। কারণ কি যদি পাশে কোনো ব্যান্ড সঙ্গীত বা অন্য কোনো কিছু নিয়ে মাতামাতি করায় সেই দিকে তোমার নজর যাবে। বাট আমরা এতটাই আপডেট হয়ে গেছি যে আমাদের আসলে আমরা আস্তে, আস্তে ধ্বংসের দিকে যাচ্ছি। হ্যাঁ, তো we are going to destroy. তো আসলে এমনটা হয়ে যাচ্ছে। তো বিষয় হচ্ছে আমরা বাংলাদেশ, তো আমরা প্রকৃত অর্থে কি রাইভেরিন কান্ট্রি দিতে পারি। তো অনেকে দিছে স্যার দেখলাম যে এইটাকে তো স্যার আপডেট হওয়া বলে না স্যার। না, না, না। সেটা বলে না। এটা আমরা ওই ধ্বংসের জন্য আপডেট হচ্ছি আরকি। তুমি দেখছো বাঙালি এই যে একটা করোনা ভাইরাস যে আমাদের বাংলাদেশে আসছে, বাঙালি দেখছো যে সচেতনভাবে কোনো কিছু করছে? না, করে নাই। এদেরকে যেখানে নিষেধাজ্ঞা থাকবে সেখানেই বেশি, বেশি যাবে। এটা আমাদের হ্যাবিট আরকি। হুম। তো যাই হোক আমরা অতিরিক্ত তথ্য দেওয়া নিয়েই কথাবার্তা বলছিলাম। তো ১ম টা হচ্ছে অতিরিক্ত তথ্য, যেটা বোঝাচ্ছে যে বাংলাদেশ এই যে রাইভেরিন কান্ট্রি অনেকে দিছে দেখলাম খাতায় লিখছে রাইভেরিন কান্ট্রি বা এগ্রিকালচার কান্ট্রি লিখছে দেখলাম। হ্যাঁ, তো এটা খুবই ভালো। তো এরকম ভিন্ন মত দিতে হবে, হ্যাঁ? ভিন্ন কিছু নিয়ে আসতে হবে। তো বিষয় হচ্ছে ১ম টা আমরা কি রাইভেরিন কান্ট্রি দিতে পারি। এটা দেওয়া যায়। এবার আসো পরেরটাতে। তো এখানে বাংলাদেশে যে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার যে বিষয়টা যে বাংলাদেশের পরে বাংলাদেশ ই যে রাইভেরিন কান্ট্রি বা ই যে এগ্রিকালচার কান্ট্রি কিন্তু ইস্টটা নাই। তো কেমনে বুঝবো? এটা বলতে পারবে কেউ? না স্যার। ফয়সাল? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আতিক। কেমন আছো? কি অবস্থা বলো? স্যার ভালো আছেন? আছি এই তো। আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা। তো যাক মোটামুটি তোমার কি ওই পরীক্ষা শেষ? জি স্যার, কালকে খাতা জমা দিব ইনশাল্লাহ। ও আচ্ছা। স্যার কি খাতা দেখছিলেন? হ্যাঁ, খাতা দেখতেছি। তোমারটা মনে হয় এখনো পড়ে নাই। অন্য কয়েকটা দেখলাম। তো বিষয় হচ্ছে যেটা নিয়ে ঝামেলা হয়েছে যাই হোক ওইটা নিয়ে সলিউশন করে দিচ্ছি। আগামী দিন খাতা দিয়ে দেব। এখন বিষয় হচ্ছে আ আ ব্যাপারটা আমরা পরীক্ষার একটু পরিবর্তন নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। যেহেতু আরো সবাই অনেকে আজকে তো এই নাফিস ফোন দিল। গুগল ফর্মে পরীক্ষা নেবেন স্যার? না, সিস্টেমটা কি পরীক্ষার প্রতি একটা একটা জিনিস কি আমি পরীক্ষাটা বজায় রাখি এইজন্যে প্রত্যেকটা মানে কি যে জিনিসগুলো হয়ে গেছে ওইটা একটার পর একটা দিয়ে দেই। যে যাতে আমাদের মনে থাকে আরকি। এইজন্য আরকি পরীক্ষার সিস্টেমটা নিয়ে আসা। তো এবার সিস্টেম চিন্তা ভাবনা করছি যে একটু মানে পরীক্ষাটা এমনভাবে নেওয়া হবে যে তোমাকে জাস্ট টাইমে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে এবং জাস্ট টাইমে খাতা সেন্ড করতে হবে। নাইতে তারটা নেওয়া হবে না। আর পরবর্তী পরীক্ষা ৩ টা পরীক্ষা মিলে অ্যা একটা মানে জাস্টিফাই করা হবে যে আসলে উম আ কে মেধাক্রমে ১ম এগিয়ে আছে। আমি একটা জাস্টিফাই করছি যে তোমরা বিগত যতগুলো পরীক্ষা দিছো প্রত্যেকটা রেজাল্ট আমার কাছে আছে তোমরা জানো। তো ওইটা আমি একটা ক্যালকুলেশন করে দেখলাম যে এভারেজ যারা মেধাক্রমে এগিয়ে থাকবে বা মোটামুটি ১-২ বার ফার্স্ট এর তালিকায় নাম আছে এমন কারোদেরকে অ্যা না কোনো পুরস্কারের ব্যবস্থা করা হবে এবং মানে যে বেস্ট পারফরম্যান্স এর জন্য একটা করে গিফট দেওয়া হবে এমন চিন্তাভাবনা নেওয়া হচ্ছে। যেগুলো জি স্যার, খুব ভালো স্যার। এটা ভালো মন্দ জানি না। তবে এরা এমনটা চিন্তা ভাবনা নিচ্ছে সবগুলোকেই। আল্টিমেটলি তো আমি বিগত রিজাল্ট মানে আজকের রেজাল্টটা সহ বিগত যতগুলো রেজাল্ট হইছে তাদের মধ্যে দেখছি যে বেস্ট পারফরম্যান্স এ ২-৩ টাতে বেস্ট পারফরম্যান্স থাকলেই তারা একটা পাবে আরকি। এমনটা। তো এরকম একটা চিন্তা ভাবনা নিচ্ছি এবং সামনের আজকে থেকে বলে দিচ্ছি যে সামনের পরীক্ষাতে ৩ টা মিলে একটা এভারেজ করা হবে এবং মার্কিং এ যারা এগিয়ে থাকবে ১ম, ২য়, ৩য় ৩ জনকে দেওয়া হবে পুরস্কার আরকি।
তো স্যার 1 মাস করে করেন স্যার, ম্যাথ স্যারও এরকম করে আর কি, পুরো 1 মাসে যতগুলা পরীক্ষা হয় সবগুলার মার্ক যোগ করে তারপর দেয় আর কি। তাই? আচ্ছা, 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 আচ্ছা। আমি ওই মোটিভেশন যে পাই তাইলে স্যার পরীক্ষা দেওয়ার। হ্যাঁ, হ্যাঁ। তো মানে আমার কাছে তো সব মার্ক আছে। কিন্তু বিগত পরীক্ষাগুলোতে দেখলাম যে যে মোটামুটি দে দেখা যাচ্ছে যে ফার্স্ট হয়ে আসছে সেই স্বাভাবিকভাবে ফার্স্ট হচ্ছে। আমি একটা দেখলাম। তারপরে দেখলাম যে উম আ আ কিছু, কিছু পরীক্ষাতে দেখলাম যে ২-৩ জনের মার্ক একই রকম আছে বা এরকমটা দেখলাম। তো এভারেজ একটা সিস্টেম করে ওখান থেকেও তোমরা ওইটার জন্যও একটা পাবে এবং এখান থেকে বললাম যে এখন থেকে পরবর্তী ৩ টা মানে ৩ টা বলতে হ্যাঁ, ৩ টা মাসেই ৩ টা পরীক্ষা ৩ টা বা ৪ টা এরকম করে এভারেজ করে ৪ টা। আচ্ছা আতিক যে কথাটা বলল ওটাও ঠিক কথা বলছে। যে ৪ টা হ্যাঁ, ৪ টাতে একটা গড় করতে চাচ্ছি। গড় করে ১ম, ২য়, ৩য় ৩ জন পাবে মানে যাদের সর্বোচ্চ মার্ক এরকমটা। তাহলে পরীক্ষার প্রতি একটা মানে একটা তৈরি হবে আরকি। আমি মনে করি আরকি। আর লোভ জন্মাবে স্যার, লোভ। লোভ জন্মাবে হ্যাঁ। আর এই লোভটার দরকার আছে। একটা জিনিস তুমি বিশ্বাস করো কিনা জানি না। আম হিংসা থাকা উচিত মানুষের প্রত্যেকের। কোন ক্ষেত্রে জানো? পড়াশোনার ক্ষেত্রে। এখানে তুমি হিংসা না থাকলে এইটা দরকার আছে আরকি। হিংসা না থাকলে বা মানে লোভ না থাকলে কখনো সাকসেস হওয়া যায় না। তো আমি মনে করি যে পড়াশোনার ক্ষেত্রে একটু অ থাকা উচিত। কিছুটা থাকা উচিত আরকি। অনেকে আছে না? যে আসলে মানে বেশি পড়ে, পড়ে অন্যদের সামনে বলে যেমন মনে করো আ এবার যে 2nd ইয়ারের স্টুডেন্টের ভিতরে আমার এই যে উইমেনস কলেজ আছে এর ১ রোল আছে, ৩ রোল আছে, ৭ রোল আছে, ৯ রোল আছে। তো এগুলো আমার কাছে আছে। ১ থেকে না ১ আছে, ৩ আছে, ৭ আছে, ৯ আছে। তো বিষয় হচ্ছে এরা উম একটা মেয়ে আমি বললাম কি যে হচ্ছে ক্লাসের মধ্যে বললাম যে, "তুমি কত ঘন্টা পড়ো? মানে দিন পড়ো কেমন?" তো ও সবার সামনে বলল কি, "স্যার আসলে কি আমি তো মানে একটু সিরিয়াল-টাল দেখি, এটা ওটা করি। আসলে পড়ার অতটা সময় পাই না।" তা আমি বললাম, ফাফর "পোকা" স্যার, সবই ফাফর, ফাফর। এবার সে স্যার আমাকে বলছে কি, "স্যার আমি এটা পরে বলবানে।" এ বলল, এবার আমি বললাম আরেকটা রয়েছে যে ৩ তারে জিজ্ঞাসা করলাম। সে বলছে কি, "স্যার আমি ওই সব মিলিয়ে স্যার বাসায় গিয়ে এই কোচিং-টোচিং গিয়ে ক্লান্ত লাগে স্যার ঘুমায় পড়ি।" আর যে ৯ সে আবার সত্য কথা বলছে, "স্যার আমি অন্তত দিন ৭-৮ ঘন্টা পড়ার চেষ্টা করতেছি এখন।" তো পরে এই ক্লাস থেকে বের হওয়ার পরে ও দাঁড়ায় আছে। ২ টাই দাঁড়ায় আছে। ২ টাই বলবে। এখন এও জানে না যে ওই কথা বলবে, ও জানে না, হ্যাঁ? তো ওর বলছে কি, "তুই যাবি না? তুই যা। আমি একটু স্যারের সাথে কথা আছে।" তো ও দেখলাম বাইরে গিয়ে দাঁড়ায় রয়েছে। এ বলছে, "স্যার আসলে সবার সাথে বললাম না, আপনি যেন আবার বইলেন না। আ স্যার আমি তো উম আ পড়তেছি মোটামুটি ১০-১২ ঘন্টা পড়ার চেষ্টা করতেছি।" ও বলে গেল, পড়ি কম, হ্যাঁ? ঘুমাই কম, পড়ি হ্যাঁ, বেশি। হ্যাঁ, এটা বলে ওরকম গেল। অবস্থা। তারপরে যেই ও চলে গেছে ও কিন্তু আরেকটা কিন্তু দাঁড়িয়ে আছে। ও বলছে কি যে, "না স্যার আমি তো প্রতিদিনই ১২-১৩ ঘন্টা পড়তেছি।" যা মানে মানে যতটুকু টাইম পাই পড়ার ভিতরে থাকতেছি। এখন তুমি চিন্তা করো আবার কারো সাথে ও বলতেছে যে, "আপনি যেন বইলেন না ওর সাথে।" তো বিষয় হচ্ছে এটা কম্পিটিশন তোমার ভিতরে তৈরি করো। এতটুকু হিংসার দরকার আছে। যে না আমার দরকার আছে এতটুকু পড়া। কারণ তুমি একটা জিনিস ভালো করেই সবাই আমরা জানি পড়াশোনা না করে ওই সাকসেস জিনিসটা নেওয়া সো টাফ। তো এইজন্যে পড়াশোনা করতে হবে। ওই যে পড়লাম না আর লামসাম পড়ালেখা করে কিছু হবে না। এটাও আমি আগেও বলেছি, এখনো বলি। এইজন্যে পড়াশোনার প্রতি মনোযোগ আনতে হবে। যে করে আমার কাজ কি পড়াশোনা করা। এখন যদি তুমি ব্যস্ততা দেখাও, এটা কিন্তু অনেকেই আছে যেমন মনে করো যে বিভিন্ন যেমন আজকে রাগ করেই ক্লাসটা করায়নি। মানে এই ৫ জন, ১০ জন, ১২ জন ছেলে-মেয়ে আর ৫ টা গতদিন আসছে আর ৫-৬ টা আবার আজকে আসছে। এখন বিষয় হচ্ছে ঐদিন ৫-৬ টা আসে নাই। করাইছি মডিফায়ার এর। ১ম দিনে এটা সুন্দর করে ২ দিন করাচ্ছি। এখন বিষয় হচ্ছে আর ৫ টা আসে নাই। এখন আজকে এসে বলছে, "স্যার কিছু বুঝতে পারছি না।" আবার ১ম তে আবার করানো। এখন তো আ তুমি না বুঝায়ও তো ওইদিকে যেতেও পারবে না, আগাতেও পারবে না। আবার যারা করছে তারা বলছে, "আমরা তো ওটা করছি।" এখন বিষয় হচ্ছে হয-বরল বেঁধে যায়। এখন মানে কি তখন আমরা একটু যদি সচেতন না হই, সচেতনটা কি? আমার ঐদিন ক্লাস আছে সুতরাং আমাকে আমার টাইম মতন জয়েন করতে হবে বা আমাকে মানে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। আমার এতটুকু পড়া,
এটা কাভার করতে হবে। আচ্ছা, পরীক্ষায় উনি ৩টা জিনিস দিয়েছে। আচ্ছা, পাঞ্চুয়েশন তো পারি, আর ২টা জিনিস এইভাবে এবার শিখাইছে। অ্যাপোজিটিভ মানে বলছে যে অতিরিক্ত তথ্য দেওয়া। অর্থাৎ বাংলাদেশ সম্বন্ধে আমি অতিরিক্ত তথ্য দিতে পারব না। আমি এমন একটা দেশে বাস করি যে যেটা সম্বন্ধে আমি ২-১ টা লাইন বলতে পারব না। তাহলে তো তোমার প্র্যাকটিক্যাল নলেজই নাই। স্যার বলো। স্যার আপনি যে বললেন ঘটনাটা, হ্যাঁ, এরকম ঘটনা কি স্যার ছেলেদের মধ্যে কখনো পাইছেন? হ্যাঁ, হ্যাঁ, ছেলেদের ভিতরে? আ জি ছেলেদের স্যার। ভিতরে আসলে এরকমটা ছেলেদের মধ্যে পাবেন না স্যার, ছেলেদের মধ্যে কাসিনা পাবেন না। স্যার চিন্তিত আছে, ছেলে শিক্ষার্থী বলে স্যার কমে যাচ্ছে। সময় টিভিতে দেখলাম। মানে কি এরা সময় পড়াশোনা তো ফাঁকি দিয়ে প্রতিবেশী কমছে বলে। নাকি? না স্যার, তা মানে পার্সেন্টেজ কমে যাচ্ছে দিন দিন। আসলে প্রথম এত কথা কি বড় সময় টিভির উপরে বিশ্বাস করো? সময় টিভির বেল নেই। কত খবরই দেয়। স্যার না আপনি আসলে কি মনে করেন এই যে এইভাবে মানে একজনের জেলাসি হওয়া বা না বলা টলা এগুলো কি স্যার আপনি অ্যাপ্রিশিয়েট করেন? না নাকি সত্য অ্যাপ্রিশিয়েট কথা না, বলাকে অ্যাপ্রিশিয়েট না করেন সত্য কোনটা? কথা বলাটাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। তো ওরা যেটা বলতে চাইছে যে জিনিসটা যে মানে আমি সে বোঝাতে চাচ্ছে যে আর যেন কেউ ও যেন আমার উপরে না পড়ে আরকি, এমনটা আরকি, হ্যাঁ? তো আমি দেখলাম তো ব্যাপারটা হচ্ছে কি যে এটা নিয়ে আরকি তুমি যদি মানে ২০ ঘন্টা পড়ো কি ২২ ঘন্টা পড়ো, এটা নিয়ে আরকি আরেকজন উৎসাহিত হবে না। ও যে এত সময় পড়ে, আমারও পড়া উচিত। এইটা আরকি। তো মা তোমাকে দেখে আরেকজন শিখবে। এই আরকি যে না উনি তো পড়ে। আর আরেকটা জিনিস আজকে খেয়াল, এটা কি তোমরা আরেকটা জিনিস কি জানো? যে এই যে অটো পাস দেওয়ার ফলে যে পরীক্ষার্থী সংখ্যা সেটা ইফেক্ট টা তোমাদের উপরেও পড়ে পড়ে যেতে পারে। যেমন মনে করো প্রতি বছর 30% ছেলেমেয়ে কি হয়? ফেল করে। তাই না? তো এবার কি হইছে? 100% পাস করে গেছে। তো পাস আমাদের উপর পড়বে না স্যার, আমাদের আগের ব্যাচের উপর পড়বে। আমরা না, না, স্যার ফার্স্ট ইয়ার, সেকেন্ড না, না, ইয়ারের উপর পড়বে। চাকরির ক্ষেত্রে মানে ওটা বলতে চাইতেছেন না, স্যার না, 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 নাকি? চাকরির ক্ষেত্রে না। এখানে কি হয়েছে? এটা আমার কথা না। অনেকেই এই এটা নিয়ে বলতেছিল, তাই আমি এই জিনিসটা শুনলাম। শোনার পরে মনে করো যে ১০ লাখ পরীক্ষার্থী পাস করছে, হ্যাঁ? এখন ওখানে তো সিট আছে ৭ লাখ। এখন ওই যে আ এখান থেকে তো ৩ লাখ তো তোমার থেকেই যাচ্ছে। এরা ভর্তি হতে পারছে না। এখন পরবর্তী বছর এইবার যারা পরীক্ষার্থী দেবে, এখন এবার পরীক্ষা দিয়েও যতগুলো পাস করবে, অ্যা এবার তো যদি ৭ ৭ লাখ যদি ভর্তি হয়ে যায় আর যদি ৩ লাখ যদি ভর্তি না হতে পারে, তখন কি হবে? ওইটা এবার যারা পরীক্ষার্থী আছে তাদের উপরে ইফেক্ট টা পড়বে। সরকার চিন্তা করতে পারে যে এবার ১০০% এর মধ্যে সে পাস করাবে 60% আর 40% ফেল করাবে। তো তাহলে ১০% কাভারেজ আসে। তারপরে পরের বছর মানে তোমাদের সময় সেও যদি একই সিস্টেম করে দেয় যে 60%, তো সেই ক্ষেত্রে আ দেখা যাচ্ছে আরো ১০% কাভার হয়। তো ব্যাপারটা হচ্ছে আল্টিমেটলি এটা সাফারের যে তোমরাও না, এটাও তুমি মানে ভুলে যেও না। ঠিক আছে? এটাও তোমাকেও সাফার আর ওই করতে হবে। হিসাব করলে স্যার মানুষ কাজে কর্মে তো এইবার যাইতো না স্যার। ইন্টারের পর যে মানুষ যে কাজ কাম না স্যার কাজকর্মে তারা তো বলতে যাইতো না। এটা যাদের রেজাল্ট ভালো আছে তাদেরকে আগে অ্যাডভান্স চান্স দেওয়া হবে। মনে করো যে এখান থেকে সাপোজ তুমি যখন কলেজে এরা ভর্তি হবে, তখন তো এই ১০ লাখই এপ্লাই করবে। তাই না? এই ১০ লাখই এরা এপ্লাই করবে। এখন যখন এটা এপ্লাই করবে, তখন তো ওখান থেকে ৭ লাখ আল্টিমেটলি নিয়ে নেবে। আর যে ৩ লাখ যে থাকলো, এইটা এটা কি হবে? এটা তো ভর্তি হতে পারবে না। তখন ওরা এই বছরে মানে এখন যারা পরীক্ষা দেবে এদের সময়ে আবার ট্রাই করবে ভর্তির জন্যে। এখন যখন কলেজ নির্বাচন সিলেকশন কমিটি যখন দেখবে, না ও তো গত বছরে পাস করে বসে আছে, ওর যদি এবারও ভর্তি না হতে পারে, তাহলে তো ওই ৩ লাখ স্টুডেন্টের আ কপালটাই খারাপ হয়ে যাবে। তখন কি করবে? ওদেরকে একটু মানে প্রায়োরিটি একটু বেশি দিয়ে তোমাদেরটাই কম দিতে পারে। তো ব্যাপারটা হচ্ছে তখন তোমাদের কম দেবে কি করে? ওই তোমাদের ফাঁসের হার একটু কমায় দিবে। তো এইজন্যে এটার ব্যাপার যেটা বলল যে এখন থেকে পড়াশোনা শুরু করতে। পাসের হার যখন কমায় দিবে, তখন তোমাকে কিন্তু ওই রেজাল্ট আল্টিমেটলি কমে আসবে। তখন A+ পাওয়া কঠিন হবে, পাস করা কঠিন হবে, মার্ক তোলা কঠিন হবে। তো আল্টিমেটলি যেটা বোঝালো যে তোমাকে পড়াশোনা করতে হবে। তখন তোমার কিন্তু সরকার কিন্তু বলে দিছে, সিলেবাস কমায় দিছে।
তোমাদেরও নাকি 30% কমাবে, এটা নাকি ডিক্লারেশন আসতেছে মন্ত্রণালয়ে, যেটা জমা হয়েছে কিন্তু এটা এখন মানে বের হয় না আর কি। তো নাকি 30% কমাই দিবে, আর ওদের তো অনেক কমাইছে। এখন বিষয় হচ্ছে কি, বলবে যে আমরা তো সিলেবাস কমাই দিচ্ছি ছেলে মেয়ের, এখন পড়াতে পারি নাই, সিলেবাস কমাই দিচ্ছি। এখন তারপরও যদি ছেলে মেয়ে না পড়ে, তার সে লাইবিলিটিটা কে নেবে? এখন বিষয় হচ্ছে তোমাদের তোমাদেরও স্যার এইসব syllabus সিলেবাস কমানোতে স্যার কোনো কাজ আসে না স্যার। ত্রিকোণমিতি বাদ দিয়ে স্যার ক্যালকুলাস করতে দেয় স্যার। এটা না, ওটা তো আলাদা ব্যাপার। মনে করো স্যার যারা আমি কমাচ্ছে, একটা কথা বলি হ্যাঁ স্যার, ওই সিলেবাস 30% কমা 40% কমা কই পড়তে হবে সবই সায়েন্সে থাকলে। আর স্যার এ প্লাস বা ওইটা তো রেজাল্টের মতোই থাকে। আর হ্যাঁ শিখার জন্য পড়ায় আমার কাছে মনে হয় স্যার মেন কে কমাক টমাক আর যাই করুক। না, এটা তো আসল কথা, কিন্তু তুমি মনে করো বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু চায় যে আমি একটু কম পড়তে, কারণ কি একটু কমাই দিলে ভালো হয়। আর যারা একটু ভালো স্টুডেন্ট তারা কি করে জানো, যে না আমার তো পরে গিয়ে এটা কাজে লাগবে, আমাদের কমাই কি হবে, এখন যদি তোমাদের 30% কমাই দেয় তাহলে তোমরা পরে গিয়ে অনেক ঝামেলায় পড়বে। এই যেমন মনে করো এই ইন্টারমিডিয়েটে যারা সিলেবাস কমাইছে, আর্টিকেল বাদ দেওয়ার কি দরকার? দরকার আছে? ফ্লো চার্ট বাদ দেওয়ার কি দরকার? দরকার আছে? তো এই যে যেগুলো যেগুলো কমাইছে, মানে সহজ জিনিস আইটেম গুলো কমাই দিছে। প্রোনাউন রেফারেন্স একটা সহজ জিনিস, এবং মনে হয় আমার মনে হয় 8টা 10টা করলেও এর থেকে কমন চলে আসে। তো সেটা কমাই দিছে, কমাইয়ে মার্ক বাড়াই দিছে কিসে? প্রিপোজিশন। সেখানে আগে করতে হতো 10টা, এখন দিছে 16টা। তা তো প্রিপোজিশন একটা টাফ ব্যাপার না? এখানে দিছে রাইট ফ্রম ভার্ব, অনেকে বোঝে না, এখানে দিছে এরকম বাড়াই দিছে 16টা। ঠিক আছে, এরকম ভাবে মানে সবগুলো মোটামুটি টুকটাক বাড়াই টাড়াই দিছে। এখন বিষয় হচ্ছে যে তারা বলছে যে আমরা সিলেবাস কমাই দিছি, বা মোটামুটি গ্রামারও কমাই দিছি, সহজ করে দিছি, কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়ায় সহজ না, বরং কঠিনই হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো বিষয় হচ্ছে আমাদের তো আর কি কিছু করার নেই, এসব চিন্তা করেও লাভ নাই। স্যার আমরা বাংলাদেশে ছিলাম স্যার। বাংলাদেশে ইসলাম। তো এখানে একটা কথা বলছিলাম যে বাংলাদেশের পরে ইজ হওয়ার কথা, বাংলাদেশ ইজ এ রাইভেরিং কান্ট্রি, অথবা বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, কিন্তু এখানে ইজ হলো না, কারণ কি? স্যার স্যার এর পরে কি স্যার ইজ আছে, এর জন্য স্যার হয় নাই? এটা একটা ব্যাপার যে কেন হলো না। স্যার এখানে কমা দিয়েছে এর জন্য। গুড, কমা রয়েছে, এটা বুঝতে হবে যে এখানে তো কমা রয়েছে, এই কমাটা বোঝাচ্ছে এখানে ইজ, কমা একটা মিনিং এর প্রকাশ করে। খুবই সুন্দর। বাংলাদেশ তাহলে তো স্যার এর পরের কমার পরেও তো স্যার ইজ হইছে স্যার। এটা 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 আলাদা একটা ব্যাপার, বুঝছো? এই যে কমাটা না, এটা আলাদা। বাংলাদেশ ইজ এ রাইভেরিং কান্ট্রি অথবা বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, এটা অটোমেটিক্যালি একটা কমা দিয়ে দিয়েছে, বুঝছো? এটা যে আমার কিন্তু এই কমাটা দাম আছে, যে এই কমাটা দিচ্ছে কি জন্য, যে তোমার এখানে ইজ মানে আছে, অলরেডি আছে, যার কারণে তোমার আর ইজ দেওয়া লাগছে না। তারপরে দেখো ইজ এ ডেভেলপমেন্ট কান্ট্রি, এই এই এবার দেখো, এবার তোমার এখানে এই কমাটা আরেকটা বিষয় প্রকাশ করছে, এই কমাটা হচ্ছে আলাদা ব্যাপার, মানে পরের সেন্টেন্সের সাথে এই কমাটা কি প্রকাশ করছে, এই কমাটা একটা ডাব্লিউএস কোশ্চেনের প্রকাশ করছে। কিন্তু দেখো বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, এই কমাটা কিছু একটা প্রকাশ করছে যে কেউ না কেউ এখানে আছে, যে আমি যদি বলি ইট ইজ এ ডেভেলপিং কান্ট্রি, সেটাও সম্ভব। ঠিক আছে, এই জন্য এই কমাটা বসাই দিছে। আচ্ছা, তারপর বি নাম্বার কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করলে কি হয়? আতিক, অ্যাডজেক্টিভ। গুড, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি যে অ্যাডজেক্টিভ সংজ্ঞা কি? দোষ গুণ অবস্থা সংখ্যা, এটা বোঝায়, সংখ্যাও বোঝায়। তাহলে কি হবে এখানে? কেমন প্যারেন্টসরা আর ইনগেজিং দেয়ার চিলড্রেন টু ওয়ার্ক ফ্রম অ্যান ড্যাশ এজ, তাহলে এটা কি হতে পারে? ম্যাক্সিমাম প্যারেন্ট। ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। আচ্ছা, তারপরে আর পুর। পুর প্যারেন্টস, হ্যাঁ গুড। তারপরে মনে করো মোস্ট প্যারেন্টস, একটু সংখ্যায় গেলাম, এই সাম প্যারেন্টস, হ্যাঁ এটা দিতে পারবে। তারপরে দেখো
টু ওয়ার্ক ফর ম্যান ড্যাশ ইজ, এখন এটা এখানে বলছে কি ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, বলে দিছে ইউজ যখন বলবে তখন ব্যবহার করবো, ডাইরেক্ট আমরা অ্যাডজেক্টিভের কথা নিয়ে আলোচনা করব। আবারও মানে ইয়াং হবে। ইয়াং, ইয়াং বললে তো একটু একটু ছোট, মানে ইয়াং তো অনেক বড় হয়ে যায়, বুঝছো? আর একটু ছোট করে বলো। হ্যাঁ, চাইল্ড এজ। ইমেচুয়ার, হ্যাঁ ইমেচুর আর আর্লি, হ্যাঁ গুড, এন আর্লি। আর একটা ব্যাপার আছে, তোমার কিন্তু এন কে চিন্তা করেও বলতে হবে, ঠিক আছে? সাবিত যেটা বললো ঠিক আছে, ইমেচুর বা এটা তুমি সাকিব বললো আর্লি, হ্যাঁ ফাইন। আচ্ছা, তারপরে দেখো এজ, দে হ্যাভ টু ওয়ার্ক, ইন্টেন্সিফায়ার মানে আমরা কি বুঝি? ভেরি 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 গুড, দে হ্যাভ টু Very ওয়ার্ক, good. হ্যাঁ হ্যাঁ ভেরি, তো ভেরি হার্ড টু আর্ন দেয়ার লিভিং। তারপরটা বলছে ডিটারমিনার। ফয়সাল, ডিটারমিনার মানে আমরা কোনটা বুঝি? স্যার দ্যাট ডিটারমিনার মানে কি, আমরা তিনটা জিনিস বুঝি, কোনটাকে? সাম হবে। হ্যাঁ, এটা Sir, সংখ্যাবাচকের মধ্যে দোজ, আসে, দ্যাট, দোজ। কিন্তু আর এই দ্যাট দোজ এটা তো হচ্ছে ডিমনস্ট্রেটিভ। ও স্যার, সরি স্যার স্যার, এ ডি এন্ড দিয়ে দা তো স্যার হয় হ্যাঁ, আবার পূর্ণ কি বললে? ডিটারমিনার তো স্যার স্যার মনে হয় দা যে এ হয় এন্ড না ডি। এখানে। দা, হ্যাঁ দা দেওয়া যায়, এটা দা হয়, কারণ কি আর্টিকেল তিনটা, বুঝছো ফয়সাল? জি স্যার। আর্টিকেল, তাহলে স্যার ওইটা ডেমনস্ট্রেটিভ নাটিভ না স্যার, ওই যে হ্যাঁ হ্যাঁ দ্যাট দোজ ওগুলা। ওটা ডিমনস্ট্রেটিভের ভেতরে, ডিমনস্ট্রেটিভ। দে হ্যাভ টু ওয়ার্ক দা, দে হ্যাভ টু ওয়ার্ক বলছি, এটা কোনটা? দা চাইল্ড লেবার্স। আর একটা দেখো প্লুরাল ফর্মও আছে কিন্তু, চাইল্ড লেবার্স ইন বাংলাদেশ আর ড্যাশ ওয়ার্কার্স। এখন নাউনকে মডিফাই করতে বলছে, ফয়সাল কি হবে? অ্যাডজেক্টিভ, রাইট। তো অ্যাডজেক্টিভটা কেমন ওয়ার্কার্স আর হার্ড ওয়ার্কার্স তো হয়। আর চাইল্ড ওয়ার্কার, বুঝছো? আর চাইল্ড ওয়ার্কার, যেহেতু চাইল্ড লেবারের সাথে আমাদের মানে শিশু আইন আছে একটা, জানো তো? শিশু শ্রম আইন, যে কত বছরের নিচে থেকে তারা কাজ করতে পারবে না। জি স্যার, সমাজ বইয়ে পড়ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আজকে এটা মজার একটা ব্যাপার কি হয়েছে, আমি আজকে সকালে নাস্তা করতেছিলাম হোটেলে। এখন ওই হোটেলে একটা বাচ্চা, মানে খুবই ছোট, মানে বললে 2-3 পড়তে পারে, এরকম 3 তার পড়ার কথা। তো সেখানে গ্লাস এটা একটা মাস্তিছে। তো একটা মুরব্বী লোক আর কি, তার বয়স 65 টাইপ হবে, 60 হবে। তো উনি আসছে, আমরা তো এখানে বসে নাস্তা করছি। এখন বিষয় হচ্ছে আমি ওটা খেয়াল করিনি। তো বিষয় হচ্ছে উনি মুরব্বিটা আসলো, তো ওর সামনে দাঁড়িয়ে আছে বলে ও সরতে বললো না কি একটা বলে ওর কানে একটা চড় মারলো। তো মানে এটাতে খুবই একটা খারাপ ব্যাপার। তো ব্যাপার হচ্ছে পাশের লোক বললো কি আপনি ওকে মারলেন কেন? ছেলেটা মনে হয় স্যার দুষ্টুমি করছিল স্যার। না, দুষ্টুমি করে নাই, ওর কোনো দোষ ছিল না। ওরা পাশের লোক যেটা বললো যে ওর কোনো দোষ ছিল না। তো আমি পরে বললাম কি ভাই কি দুষ্টুমি করলে এত ছোট বাচ্চাকে থাপ্পড় দেয়? থাপ্পড় দেওয়া তো ঠিক হয় নাই, কারণ কি তার এই সময় একটা পাশে একটা মুরব্বী, সে আমাকে বললো কি, আমাকে বলতেছে বলতে কি তার এই সময় দেখেন তার স্কুলে থাকার কথা, বাট সে অভাবের তাড়নায় এই হোটেলে আসছে কাজ করতে। তো সে ভুল করতে পারে, কিন্তু আপনি মুরব্বী, আপনি কেন ভুল করলেন? তো এটা একটা ব্যাপার যে আসলে দেখো, সে তো ছোট মানুষ, সে ভুল করতেই পারে, কারণ ভুল তার ছিল না। বাট আমরা মেনে নিলাম যে সে ভুল করছে। সে হয়তো তার মানে পানি দিতে পারে নাই, বা তার যাই একটা কিছু দিতে পারে নাই, যার কারণে। তো বিশেষ করে তাকে থাপ্পড় মারা কি ঠিক হয়েছে? তো দেখো আমরা সামাজিকভাবে নিয়ম নীতিতে কত পিছায় আসছি আরকি। এটা মানুষের মানে মানুষের যে মনুষ্যত্ব জ্ঞান, এটাও নাই। দিন, দিন কমে যাচ্ছে। তো যাই হোক, আ এটাই। তো তারপরে দেখো চাইল্ড লেবার, তো এখানে চাইল্ড ওয়ার্কার্স দে আর অবলাইজড ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি? 2 প্লাস ভার্ব নাকি? গুড, 2 প্লাস ভার্ব, হ্যাঁ।
তো আমরা আগে টু দিয়ে নেব, তারপরে ভার্বটা পরে চিন্তা করব, কারণ আমরা একটু কাজ আগায় রাখলে আমাদের মনে হয় খুব দ্রুত হয়ে যায়। তাহলে আমরা কি দিতে পারি? টু ওয়ার্ক To ইন work. চিপ হোটেলস। আচ্ছা আচ্ছা, ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজের মধ্যে পার্থক্য কি ফয়সাল? ইনফিনিটিভ কাকে বলে আর ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে? Plus verb. আচ্ছা, আর ইনফিনিটিভ ফ্রেজ? পারবা পারবা, তুমি ট্রাই করো। যখন একটা ওই যে স্যার ক্লজকে আমরা যখন মানে ফ্রেজ হিসাবে লিখি তখনই তো স্যার হ্যাঁ, ওটা ইনফিনিটিভ ইউজ ওটা করে তো তুমি ফ্রেজ। সংজ্ঞা দিলে, ওটা তো তুমি সংজ্ঞা দিলে মোটামুটি, কিন্তু আমাকে জিনিসটা বুঝাও যে আছে ইনফিনিটিভ। ফয়সাল একটা বললো যে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, কিন্তু ফ্রেজটাও বললো না। আচ্ছা, সাবিত ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে? স্যার ওই ইনফিনিটিভটা যখন ডিপেন্ড করবে আরেকটার উপরে। না, সঠিক হয় নাই। ইনফিনিটিভ যখন ডিপেন্ড করবে আরেকটার উপরে, কিন্তু তুমি ঘুরাই ফেসাই যাচ্ছ। একটু ডিরেক্ট মিনিং পূর্ণ শুনতে পাচ্ছ? জি স্যার। ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে? ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে? স্যার যে ফ্রেজের অর্থ হচ্ছে অসমাপ্ত কিছু বোঝায়। হ্যাঁ, তোমার এটা ঠিক আছে, বাট অসমাপ্ত কিছু বোঝায়, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এক কথায় তোমরা এটা এটা মানে ঘুরাই পেঁচাই না বলে এরকমটা টু প্লাস ভার্ব তো হবে উইথ একটা বাক্যাংশ, মানে কি ফ্রেজ মানে তো ক্লজ মানে বাক্যাংশ আমরা বুঝি, কিন্তু ওর সাথে আরো দুই একটা কিছু থাকবে। হ্যাঁ, কোন সেটা প্রিপোজিশন, অন্য কোনো প্রিপোজিশন দিয়ে যুক্ত হতে পারে, বা এমনি নরমালি কোনো কিছু হতে পারে, যেমন টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড, টু ওয়ার্ক ইন অল ডে, টু ওয়ার্ক ইন দ্য হাউস, টু ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি। ঠিক আছে, তো এরকমটা বাক্যাংশ আমি কিন্তু টু ওয়ার্ক দিছি, এটা ইনফিনিটিভ, কিন্তু ফ্রেজটা কিন্তু একটু যুক্ত করে দিছি। তো এটা হচ্ছে বাক্যাংশ, যেটা আতিক বলছে, কিন্তু ওর ঘোরানো মানে ঘুরাই ঘুরাই বলছে একটু আর কি। এই তো বিষয় হচ্ছে, তো কোনটা যেন কোনটা করলাম, জি নাম্বার, দেয়ার অবলাইজ টু ওয়ার্ক ইন অল ডে লং, সারাদিনই কাজ করে। তারপর ইন চিপ হোটেল এন্ড শপ, সস্তায়, ওই যে বললাম একটা উদাহরণ দিলাম না, অনেক বাচ্চা কাচ্চা আছে যারা স্যার আবার একটু বলুন স্যার, কথাটা তো শুনি না ঠিক। অ্যাকচুয়ালি হচ্ছে টু প্লাস ভার্ব উইথ বাক্যাংশ। বাক্যাংশ মানে কি, যেমন মানে টু ওয়ার্ক, এটা হচ্ছে ইনফিনিটিভ, টু ওয়ার্ক কাজ করা, ঠিক আছে, কাজ করে, কোথায় কাজ করে, এবার কোথায় কাজ করে, আরটা মানে ইন দা ফিল্ড, টু ওয়ার্ক ইন দা ফিল্ড, এটা হচ্ছে বাক্যাংশ, যেটা ফ্রেজ। হ্যাঁ, দিস ইজ কল্ড ফ্রেজ। টু ওয়ার্ক ইন অল ডে লং, টু ওয়ার্ক ইন দা হাউস, টু ওয়ার্ক ইন দা ফ্যাক্টরি, ঠিক আছে, টু ওয়ার্ক ইন দা অফিস, টু ওয়ার্ক ইন দা হোটেল, ঠিক আছে, এরকমটা হচ্ছে বাক্যাংশ। বুঝতে পারছো সাকিব? জি স্যার, বুঝছি স্যার। ওকে ফাইন। আচ্ছা, 8 নাম্বার দেখো, ড্যাশ চিলড্রেন ওয়ার্ক অ্যাজ ড্যাশ চিলড্রেন, ইউজ অ্যাজ ব্যবহার করতে হবে। এখন কেমন চিলড্রেন? সবাই কি কাজ করে না কিছু কাজ করে? ইলিটারেট, ইলিটারেট, ইলিটারেট চিলড্রেন পোর দেওয়া যায়। দেওয়া যায় পুর চিলড্রেন দেওয়া যায়, হ্যাঁ খুবই সুন্দর। আমরা সবার কাছ থেকে একটু আশা করি, এই জন্যে তুমি যখন ওই যে মানে একজন ও বললো যে মানে পুর, আর একজন বললো কি বললে তুমি, ইলিটারেট, হ্যাঁ এটা ঠিক আছে। আর দুই একটা কিছু বলো, সমস্যা কি? এইভাবে তো উত্তর বের হয়, আর এইভাবে বলা মানে সবার একটু জানা হয় যে আসলে কেমনি কিভাবে হচ্ছে। আরো দুই একটা বলো। কত নাম্বারটা স্যার যেন করে এটা দিচ্ছেন? এটা 8 নাম্বার, ড্যাশ চিলড্রেন, এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। সাম চিলড্রেন, গুড। আর স্যার সাম হয়। হ্যাঁ, সাম হয়। তাহলে আমরা কিন্তু তিনটে উত্তর পেয়েছি, ইলিটারেট চিলড্রেন, তারপরে পুর, তারপরে সাম। এটা কিন্তু আমরা অনেক তিনটা পেয়ে গেছি, গুড। আচ্ছা, চিলড্রেন
বঞ্চিত ইংলিশ হ্যাঁ কি হ্যাঁ স্যার? চিপার বঞ্চিত হয় স্যার ইংলিশ। ও ডিপ্রাইভ ডিপ্রাইভ চিলড্রেন হয় স্যার। হয়, মানে বঞ্চিত বলতে তারা দেখা যাচ্ছে কাজ থেকে বঞ্চিত হয়, কিন্তু নিজেদের গার্জিয়ান থেকে অবশ্য তারা বঞ্চিত না, এই আর কি। আচ্ছা, ওটা দেওয়া দিলে চলবে, যখন না পাবে এরকম ওয়ার্ড ইউজ করবে, নো প্রবলেম। আচ্ছা, চিলড্রেন ওয়ার্ক অ্যাজ ড্যাশ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে কি? Sir, street hawkers. অ্যাজ স্টেট হকার। হ্যাঁ, ও আচ্ছা, এখানে হকার দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, গুড। অ্যাজ স্টেট হকার। আর নাউন অ্যাডজেক্টিভ মানে কি বলছি? নাউন ব্যবহার করতে বলছি, যেটা ওখানে গিয়ে কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। ঠিক আছে? ইউজ অ্যাজ স্টেট হকার, এটা তো আমরা বুঝতে পারছি। তারপরে যে নাম্বারটা কি বলতে পারি? ইউজ পার্টিসিপেল। পার্টিসিপেল অর্থ কি? পার্টিসিপেল কি আতিক? Sir, verb plus ing is selling. ভার্ব Selling প্লাস an item. সেলিং। হ্যাঁ, ও আচ্ছা, সেলিং। এখানে সেলিং স্যার এর পাস্ট পার্টিসিপল বললে তখন পাস্ট পার্টিসিপল ইউজ করবো ডাইরেক্ট, হ্যাঁ তাই না? হ্যাঁ সোল্ড, তখন সোল্ড। প্রেজেন্ট পার্টিসিপল না আইএনজি? প্রেজেন্ট পার্টিসিপল তখন আইএনজি। তো যদি এখানে স্যার। এটা মানে মডিফায়ারে যদি কখনো তোমাকে পার্টিসিপল বলে দেয়, তুমি তখন নরমালি আইএনজি ব্যবহার করবা। যদি এখানে বলে দেবে প্রেজেন্ট পার্টিসিপল, এটাতে ইউজ পার্টিসিপল লিখছে ওরা একটা, হয়তো ওখানে আমি তো কপি পেস্ট মেরে দিছি, কারণ বিষয় হচ্ছে ওখানে হয়তো পার্টিসিপলই লেখা ছিল। তো নরমালি পার্টিসিপল মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ডিফারেন্ট আইটেম টু দা প্যাসেঞ্জার্স বাই। আচ্ছা, এটা শেষ হয়ে গেলে পর আবার জয়েন করবা, আবার জয়েন করো।